একদিন আলো নিভে যাবে, এভাবের আলো নিভে যাবে। প্রিয় দর্শক, প্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে আমার শুভেচ্ছা নেবেন, সাথে দোয়াও নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা কেউ বেঁচে থাকবো না। একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, এটা চিরসত্য। মিছে মায়া, মিছে ভালোবাসা, মিথ্যে আশ্বাস, পৃথিবীতে আমরা এসেছি খুব অল্প সময়ের জন্য। কত প্রয়োজন, কত চাহিদা, ঝগড়া, বিবাদ, কত কিছু আমরা একসাথে করি। জীবনটা মিছা। আসলে জীবনের কোনো দাম নেই। একবার জন্মিলে সে জন্মের সাথে সাথেই অনেক কিছু প্রয়োজন পড়ে যায়। আস্তে আস্তে দায়িত্ব বেড়ে যায়। দায়িত্বের সীমাটা এমন হয়ে যায় যে কিছু দায়িত্ব শুধু দায়িত্ব থাকে না, অনেক সময় এটা মাথার বোঝা হয়ে যায়, মাথার বোঝা হয়ে দাঁড়ায়। এমন কিছু দায়িত্ব আছে যা আপনি অস্বীকার করতে পারবেন না, যা আপনি অবহেলা করতে পারবেন না, যা আপনি পরিত্যাগ করতে পারবেন না। এমন কিছু দায়িত্ব আছে যা আপনি পরিহার করতে পারবেন না। তাই এই জীবনটা মিছে আমরা যার জন্য করে যাচ্ছি, ওরাও আবার এক সময় তার নেক্সট প্রজন্মের জন্য দায়িত্ব পালন করবে। পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে এটাই চলবে। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কি অশেষ কৃপা, কি সিস্টেম! আমরা একটার পর একটা পার করে আসছি। আমাদের পূর্বে আমার বাবা ছিলেন, দাদা ছিলেন, দাদার পূর্বে তার বাবা ছিলেন, তার বাবা ছিলেন, তার বাবা ছিলেন। এভাবে শত শত বছর ধরে, হাজার বছর ধরে চলে আসছে আমাদের জীবন, চলে যাচ্ছে। আগেকার মানুষ কোনো যানবাহন দেখেনি, যানবাহনের সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারেনি। আমার জীবনে আমি কত স্ট্রাগল করেছি, সেই সুদূর কুড়িগ্রামের রাজপুর থেকে যখন ঢাকায় প্রথম এসেছি, অথবা শুধু আমাদের পার্শ্ববর্তী থানা নদীর ওই পারে, ব্রহ্মপুত্রের পশ্চিম পারে অথই নদী, বন্যার সময় তো মানে পুরোটাই নদী, প্রায় 20-25 কিলো, 30 কিলোমিটার রাস্তা শুধু নদী। এটা নদী ক্রস করে ওই পার যেতে হতো। শীতের দিনে ধুধু বালুর চর পেরিয়ে সেই নদী ঘাটে গিয়ে খেওয়া পার হয়ে
তারপর কয়েকটা নদী, 4-5টা নদী পার হয়ে এরপর চিলমারি থেকে কুড়িগ্রাম সদরে যেতে হতো। আর এদিকে দক্ষিণ দিকে সেই সানন্দবাড়ি একটা ঘাট ছিল, সেই ঘাট থেকে গুণ টেনে অথবা বাদাম তুলে, পাল তুলে আমরা পল্লাকান্দি, দেওয়ানগঞ্জ, বাহাদুরবাদ যেতাম। ওখান থেকে ট্রেনে ঢাকা থেকে কুমিল্লা, চট্টগ্রাম অথবা ময়মনসিংহ হয়ে চট্টগ্রাম যেতে হতো। 1 দিন, 2 দিন, 3 দিন টাইম লেগে যেত। যে স্ট্রাগল, সে সময় আমরা স্ট্রাগল করেছি। আর এখন কত সুযোগ সুবিধা যানবাহনের। এখন তো চট্টগ্রাম যায় যাদের একটু সচ্ছল, তারা তো সবসময় বিমানেই যাতায়াত করে। কিছু মানুষ ট্রেন বাসে করে, তারপরও সে ট্রেন এবং বাসের কোয়ালিটি, সিট অনেক উন্নত মানের। সে যাই হোক, এই কিছুকাল আগেই 30 বছর, 40 বছর, 50 বছর আগে আমরা এক আদিম যুগে বাস করতাম। বিশেষ করে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে মানুষ যাতায়াতের এত অসুবিধা ছিল, তা ভাষায় প্রকাশ করা যায় না। এর মধ্যে অনেক উন্নতি হয়েছে। প্রতিটা সরকার আস্তে আস্তে এই যাতায়াত ব্যবস্থার কিছুটা উন্নতি করেছে। কিন্তু আমি যেটা চেয়েছিলাম, আমি যেটা চাই, সারা বাংলাদেশে যদি রেলওয়ে যাতায়াতের একটা ভালো ব্যবস্থা হতো, তাহলে আরো স্মুথলি চলাফেরা করা যেত। যেমন এখান থেকে চট্টগ্রামের রেল সংযোগ আছে। আগে থেকে যমুনা পার হয়ে রাজশাহীর দিকে ট্রেন ছিল, রাজশাহী, রংপুর। এছাড়া ট্রেনের আর কোনো সম্প্রসারণ করা হয়নি। আস্তে আস্তে আরো সংকুচিত হয়েছে কিছু কিছু জায়গায়। যা হোক, ইদানিংকালে কিছু ট্রেন ব্যবস্থার পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু ট্রেনে যাতায়াত একটু ঝুঁকি কম এবং এখানে যে মাল পরিবহনের যে একটা আপনার সুযোগ থাকে, সাথে কিছু মাল নিয়ে যাওয়া যায়। বাসে সবসময় সম্ভব হয় না। যা হোক, সেই আমল আর এই আমল অনেক পার্থক্য, বিস্তর পার্থক্য। আমরা এখন ইন্টারনেটের যুগে, আধুনিক প্রযুক্তির যুগে সব সুযোগ সুবিধা হাতের কাছে পাচ্ছি। দোরগোড়ায় একটা টিকিট কাটবো, তারপর অনলাইনে কাটা যায়। একটা টিকিট কাটার জন্য লাইনে ধরে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে ট্রেনে টিকিট কাটা হতো। যাই হোক, অনেক কিছু সহজ হয়েছে, জীবন অনেক সহজ হয়েছে। ইভেন আপনি ভাত খাবেন, কিছু খাবেন, লাঞ্চ করবেন, ডিনার করবেন, অনলাইনে অর্ডার করলে আপনার বাসায় দিয়ে যায়। এটা
10 বছর আগেও এই অবস্থা ছিল না, অথচ এই 10 বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গলিতে গলিতে অসংখ্য রেস্টুরেন্ট, ভ্যারাইটিস খাবারের আইটেম। হু হু করে ঢাকা শহরে লোক বাড়ছে। মানুষ, একটা স্বাবলম্বী মানুষ বাইরে যেতে চায় না, তারা একদম হাতের কাছে সবকিছু পেতে চায়। সে ব্যবস্থা অলরেডি হয়ে গেছে। আমরা সুপার আধুনিক যেটা বলা হয়, মডার্ন, এরকম একটা অবস্থায় আমরা বাস করছি। অথচ 30 বছর আগেও, ইন্টারনেট আবিষ্কারের আগে, মোবাইল আবিষ্কারের আগেও এই সুযোগ সুবিধাগুলো ছিল না। এর পাশাপাশি আমাদের যে একটা বন্ধন, বন্ধুর বন্ধন, পারিবারিক বন্ধন, সমস্ত কিছু এক মোবাইল কেড়ে নিয়েছে। আমরা এখানে লেখাপড়া করতে পারি, প্রচুর লেখাপড়া হয় মোবাইলে। যারা বিভিন্ন তথ্যমূলক লেখাপড়া করতে চায়, বসে ঘরে বসে শুয়ে, আমরা সেটা করতে পারি। বাট কিন্তু একটা একটা মানে বিচ্ছিন্ন একটা বিচ্ছিন্নতা শুরু হয়েছে। কেউ মোবাইল টিপতেছে, মোবাইল চাপছে, মোবাইলে গেম খেলছে, অথবা একটা বিষয় নিয়ে এসে পড়ছে, ওইদিকে মনোযোগ দিচ্ছে, অন্যদিকে তাকানোর কোনো সময় নেই। মোবাইলে প্রচুর প্রচুর তথ্যমূলক জিনিস পাওয়া যায়, যেমন পাওয়া যায় তেমনি তেমনি অনেক ভিডিও আছে, যে ভিডিওর মাধ্যমে অনেক কিছু সংগ্রহ করা যায়, পাওয়া যায়, দেখা যায়। মানুষ সেখানে ডুবে থাকে। ছোট বাচ্চারা তো জন্মের পর থেকেই মোবাইলে আসক্ত হয়ে যায়। তারা মোবাইলের প্রতি এত অ্যাডিক্টেড হয়ে যায়, খাওয়ার সময় মোবাইল দিয়ে তাদেরকে খাওয়াতে হয়, পড়ার সময় তাদেরকে মোবাইল দিয়ে খাওয়াতে হয়। এই যে আলফা বিটা, এই যে জেনারেশন, সুপার জেনারেশন, তাদের জন্মই হয়েছে সে অতীতের যে খেলাধুলা, মাঠে গিয়ে খেলাধুলা করা, বন্ধুদের সাথে আড্ডা মারা, বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন চিত্ত বিনোদন সাথে জড়িত হয়ে সময় পার করা, এটার হয়ে ওঠে না। এক মোবাইল কেন্দ্রিক জীবনটা এক মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। এটা এইভাবে এত পরিবর্তন হওয়ার কথা ছিল না, আস্তে আস্তে পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু এত ব্যাপক পরিসরে এত ব্যাপক পরিবর্তন হবে, এটা রেভলিউশন, এটা বিপ্লব, যে মোবাইল বিপ্লব, এটা ইলেকট্রনিক্স ডিভাইসের উপর মানুষ আসক্ত, এটা এক সময় কোথায় নিয়ে যাবে কল্পনা করে শেষ করা যায় না। যাই হোক, শুরু করছিলাম একটা দিয়ে, চাচ্ছি যে ধারাবাহিকভাবে আমার কিছু কথা তুলে ধরব, কিছু কথা বলে যাব, যেভাবে সবাই করে যাচ্ছে, বলে যাচ্ছে, আমি আমার স্মৃতিগুলো এখানে তুলে ধরার চেষ্টা করব। মাঝে মাঝে আসবো, মাঝে মাঝে বলবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার কথাগুলো শুনবেন। আমার বাড়ি এমন জায়গায়, বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল। এখন অবশ্য এমনটা নেই, 4-5 ঘন্টা বাড়ি চলে যাওয়া যায় ঢাকা থেকে। এক সময় শুধু দেওয়ানগঞ্জ, পল্লাকান্দি আসতে 7-8টা নদী পার হয়ে আসতে হতো, অথবা ব্রহ্মপুত্র নদ দিয়ে যখন আসতাম, একটা না শ্যালো মেশিনের
কুবোতা একটা মেশিন ছিল। এই মেশিনের মাধ্যমে নৌকায় সেট আপ করে যখন নৌকার ইঞ্জিন বানানো হলো, তখন এটা প্রচলন হলো। এর আগে নাট টেনে, গুণ টেনে, পাল তুলে সারাদিন ভরা নদীর স্রোতের প্রতিকূল হলে কোনো সমস্যা হতো না, কিন্তু প্রতিকূল হলে, অনুকূল হলে কোনো সমস্যা হতো না, কিন্তু প্রতিকূল হলে তখন আর কোনো উপায় নাই গুণ টানা ছাড়া। গুণ টানা, দাঁড় টানা, কখনো বাতাস যদি ফেভার করতো তখন পাল তুলে আস্তে আস্তে 7-8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা সানন্দবাড়ি, রাজীবপুর, রৌমারীর মানুষ যাতায়াত করতাম, এভাবে যাতায়াত করতাম। যা হোক, গুণ টেনে নিয়ে আমার একটা অভিজ্ঞতার কথা বলবো। এক সময় আমি নিজেও একসময় গুণ টেনেছি। আমাদের 2টা নৌকা ছিল। মাঝে মাঝে সেই নৌকা ভাবিকে নিতে যেতাম, ভাবিদের বাড়িতে। বোনের বাড়ি আর ভাবির বাড়ি এক জায়গায়। একটা স্মৃতি আছে আমার বড় ভাইয়ের সাথে। আমরা 6 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় যে ভাই, উনি হাল ধরেছিলেন। আমি আর সুমনি, আমার প্রতিবেশী বন্ধু, একদম একই বাড়ি প্রায়। আর নাসির ভাই, মরহুম নাসির ভাই, আমরা গুণ টেনে সেই চাকতে পারে গিয়েছি। এই স্মৃতিটা একদিন বলবো। ঠিক আছে, আজকে শুরু করলাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।